বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সেনাদের উপর ফিলিস্তিনিদের হামলার জবাবে যা বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। জানিয়ে দিব পুতিনের নতুন অস্ত্রে অসুস্থ হচ্ছেন ইউক্রেনীয় সেনারা। আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন দেশটির 41% ভোটার। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, যুক্তরাজ্যের ক্যাম্পাসগুলোতে গ্রেপ্তার 2 সহস্রাধিক। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে নিয়োগ করা এজেন্টকে হত্যার দাবি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সেনাদের ওপর ফিলিস্তিনিদের হামলার জবাবে যা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। গাজায় ভাসমান জেটি নির্মাণের কাজ করছে বিপুল সংখ্যক মার্কিন সেনা। তবে এসব সেনার ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পরিকল্পনা আছে কিনা তা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শুক্রবার 3 মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, হামাসের মার্কিন সেনাদের উপর হামলার কোনো পরিকল্পনা নেই। তিনি এমন কোনো ইঙ্গিত পাননি। তিনি বলেন, গাজায় যুদ্ধ চলছে, এখনো অনেক কিছু ঘটতে পারে। এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, আমি মঞ্চে গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করি না, তবে আমি বর্তমানে এমন কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না এটি করার কোনো অভিপ্রায় রয়েছে তাদের। এর আগে গত 26 এপ্রিল দ্য গার্ডিয়ান ও ডয়েচ ড্যাবেলের প্রতিবেদনে বলা হয়, অন্তত 1000 মার্কিন সেনা এই জেট নির্মাণের কাজ শুরু করেছে। যুদ্ধ জাহাজে করে নির্মাণ সামগ্রী নেওয়া হয়েছে। এর মাধ্যমে ত্রাণবাহী জাহাজ থেকে খাদ্য ও মানবিক সহায়তা খালাসে ভূমধ্যসাগর থেকে উপকূলে যাওয়ার একটি পথ তৈরি করা হচ্ছে। পেন্টাগন জানিয়েছে, অস্থায়ী বন্দর নির্মাণে সেনা পাঠালেও তাদের গাজায় মাটিতে পা ফেলতে নিষেধ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই তৃতীয় পক্ষের মাধ্যমে স্থল অংশের কাজ করা হবে। সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী মে মাসে সেটি প্রস্তুত করা হয়ে যাবে। এরপরই এটি ব্যবহারের শুরু করতে পারে বিভিন্ন পক্ষ। সংস্থাটি বলছে, নতুন করে সহায়তা কার্যক্রমের অনুমতি দেওয়া হলে ধারাবাহিকতা না থাকলে 6 মাসের বেশ সময় ধরে চলা এই খাদ্য সংকট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। সেখানে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রায় কার্যক্রম আরো বাড়াতে হবে এবং তা চলমান রাখতে হবে। পেন্টাগন জানিয়েছে, অস্থায়ী বন্দরটি চালু হলে গাজায় প্রায় 23 লাখ মানুষ উপকৃত হবে। প্রাথমিকভাবে 90টি ট্রাক সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে পারবে। কাজ পুরোপুরি শেষ হলে 150টি ট্রাক সেই বন্দরে ভেড়া জাহাজ থেকে ত্রাণ খালাস করবে। তবে এতেই ইসরায়েলি তল্লাশি চৌকির ঝামেলা থাকছে। ইসরায়েলি সেনারা ত্রাণ সামগ্রী পরীক্ষা নিরীক্ষার পর উপযুক্ত মনে করলেই তা খালাসের অনুমতি মিলবে। কারণ হিসেবে বলা হচ্ছে, ইসরায়েল চায় না হামাস ত্রাণ পাক। আবার ত্রাণ নামে অস্ত্র যেন গাজায় ঢুকে না আসে, সেই ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বেশ সতর্ক। পুতিনের নতুন অস্ত্রে অসুস্থ হচ্ছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার নতুন অস্ত্র অসুস্থ হয়ে পড়ছে ইউক্রেনীয় সেনারা। এই অস্ত্রে হামলা থেকে বেঁচে যাওয়া 2 জন ইউক্রেনীয় মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সঙ্গে কথা বলেছেন। এতে উঠে আসে ভয়াবহ এই অস্ত্রের তথ্য। ওই সৈনিকরা জানিয়েছে, আক্রান্ত হওয়ার পর তাদের মুখে ও গলার ভেতরে পোড়া ক্ষত তৈরি সহ নানা জটিলতা তৈরি হয়েছে। এই নিয়ে গোটা ইউক্রেনীয় বাহিনীর মধ্যেই এক ধরনের ভীতি ছড়িয়ে পড়ছে। CNN জানিয়েছে, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলছে আমেরিকা। দেশটি বলছে, ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর এজেন্ট ক্লোরোপিক্রিন গ্যাস ব্যবহার করছে মস্কো। যুদ্ধক্ষেত্রে কৌশল হিসেবে এ কাজ করছে রুশ সেনারা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এর আগে বুধবার এক বিতর্কের মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকারী এজেন্ডা ক্লোরোপিক্রিন গ্যাস এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে রাশিয়া, যা আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র হিসেবে লঙ্ঘনের সমতুল্য। বিবৃতিতে আরো বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে এই ধরনের রাসায়নিক বিচ্ছিন্ন ঘটনা নয়। রুশ সেনারা সুরক্ষিত অবস্থায় থেকে ইউক্রেন সেনাদের সরিয়ে দিতে এবং যুদ্ধক্ষেত্রে কৌশলগত জয় পেতে এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকে। এই গ্যাসের প্রভাবে ফুসফুস, চোখ এবং ত্বকে জ্বালাতন শুরু হয়। সরাসরি স্পর্শের হলে সপ্তাহ ধরে বমি এবং ডায়রিয়া হতে পারে। ক্লোরোপিক্রিন প্রথম বিশ্বযুদ্ধ রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। বর্তমানে এর সামরিক ব্যবহৃত নিষিদ্ধ করা হলো, কৃষি খাতে ব্যবহার করা হয়েছে। গত মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানায় যে তারা 1000-এরও বেশি হামলার ঘটনায় রেকর্ড রয়েছে, যেখানে রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র দিয়ে তৈরি টিয়ার গ্যাস ব্যবহার করছে। এর মধ্যে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে এরকম 250টি ঘটনা ঘটছে। তারা আরো জানিয়েছে, অন্তত 500 ইউক্রেনীয় সৈন্যকে বিষাক্ত রাসায়নিক সংস্পর্শে আসার জন্য সুচিকিৎসা করা হয়েছে এবং একজন টিয়ার গ্যাসে শ্বাসরুদ্ধকর হয়ে মারা গেছে। তবে অনেক আগে থেকে যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করছে রাশিয়া। এ বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেন তারা। গেল জানুয়ারিতে নেদারল্যান্ডসের রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে জানিয়েছে, আন্তর্জাতিক তদন্তকারীরা নিশ্চিত করছে রুশ সেনাবাহিনী মজুতে কোনো রাসায়নিক অস্ত্র নেই। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করছে দেশটির 41% ভোটার।
মার্কিন মোট ভোটার সম্ভাব্য 41% বিশ্বাস করে আগামী 5 বছরের মধ্যে গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে 16% বলছে দৃশ্যকল্প খুবই সম্ভবত এমনই। রাসমুসেন রিপোর্ট প্রকাশিত একটি মতামত জরিপে এ তথ্য উঠে আসে। খবর বাসোসের। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা করছে এমন 1100 জনের বেশি উত্তরদাতার মধ্যে 21 থেকে 23 এপ্রিল এই জরিপের চালানো হয়েছিল। তাদের মধ্যে আবার 49% উত্তরদাতা মনে করেন যে আগামী 5 বছরে আরেকটি গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে। বাকি 10% এ বিষয়ে কোনো নিশ্চিত নয়। জরিপে আরো দেখা গেছে 37% ভোটার বিশ্বাস করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচিত হলে আরেকটি গৃহযুদ্ধের সম্ভাবনা বেশি। অপরদিকে 25% মনে করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে পরিস্থিতি আরো বেশি খারাপ হবে। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে রিপাবলিকান মনোনয়নের জয়ী হয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের জন্য বাইডেন ডেমোক্রেটেড পার্টি হিসেবে ভোট অংশগ্রহণ করছেন। স্বাভাবিকভাবেই নির্বাচন প্রতিযোগিতার 4 বছর আগেই মতেই হবে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে গ্রেপ্তার 2 সহস্রাধিক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে গত 18 এপ্রিল থেকে অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় 2200 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করছে পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এপির হিসাব অনুযায়ী 18 এপ্রিল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মোট 43টি বিশ্ববিদ্যালয়ে 56 বার অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযান থেকে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থীদের। সর্বশেষ স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস অভিযান চালিয়ে 200 আন্দোলনকারীকে গ্রেপ্তার করছে পুলিশ। সেই সঙ্গে শিক্ষার্থীদের প্লাইডার মেটাল ফোর্স প্লাকার্ড দিয়ে তৈরি করা ব্যারিকেড এবং ক্যাম্পাস চত্বরে অস্থায়ী তাঁবুগুলো তছনছ করে দিয়েছে পুলিশ। এসব তাঁবুতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাতে ঘুমাতেন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা, গাজায় স্থায়ী যুদ্ধবৃত্তি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে গত মার্চের শেষের দিক থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন শুরু করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। পরে সেই আন্দোলন দেশটির অন্য অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে। কয়েক সপ্তাহ ধরে সেই আন্দোলন চলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধ 18 এপ্রিল রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এই অভিযানে 100 জন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেপ্তারের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ এবং তাদের তাঁবু ব্যারিকেড তছনছ করে দিয়েছে পুলিশ। ইউক্রেনে নিয়োগ করা এজেন্টকে হত্যার দাবি রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস শুক্রবার জানিয়েছে তারা ইউক্রেনে নিয়োগ করা এক ব্যক্তিকে হত্যা করছে। ওই ব্যক্তি রাশিয়ার সামরিক ভবন ও জ্বালানি স্থাপনা উড়িয়ে দিতে চেয়েছিল। 2022 সালে ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেন পন্থীদের দ্বারা রাশিয়ার ভূখণ্ডে কয়েক ডজন কথিত আত্মঘাতকমূলক হামলা ব্যর্থ করার কথা জানিয়েছে মস্কো। শুক্রবার এসএফবি জানিয়েছে রাশিয়ার ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করা এক ব্যক্তিকে তারা নিষ্ক্রিয় করছে। নিহত ব্যক্তি মস্কো অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থাপনা এবং সেন্ট পিটার্সবার্গের একটি স্বেচ্ছাসেবক ব্যাটালিয়ন এবং একটি স্বেচ্ছাসেবক কেন্দ্রের সদস্যদের উপর হামলা করতে চেয়েছিল। রুশ সংবাদ মাধ্যম আরআইএ নাভেস্তি এফএসবি একটি ভিডিও প্রকাশ করছে। ভিডিওতে সেন্ট পিটারবার্গের নিকটবর্তী লেনিনগ্রাদ অঞ্চলে এফএসবি এজেন্টদের এবং সন্দেহভাজন ওই ব্যক্তির মধ্যে বন্দুক যুদ্ধের দৃশ্য দেখা গেছে। সশস্ত্র এসএফবি এজেন্টরা তাকে ঘিরে ফেলার আগে একটি মাঠে কংক্রিটের বাংকারের দিকে দৌড়াতে থাকে। এ সময় তাকে গুলি চালাতে দেখা গেছে। ভিডিওতে বাংকারের ভিতরে তার মৃতদেহের একটি ছবি দেখা গেছে। মৃতদেহের হাতে একটি পিস্তল ছিল। এসএফবি জানিয়েছে তিনি একজন রুশ নাগরিক যার জন্ম 1976 সালে। ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা ইউনিট তাকে নিয়োগ দিয়েছিল। খবরে বলা হয় এর আগে এসএফবি তাকে মস্কো অঞ্চলে আটক করার চেষ্টা করছিল, কিন্তু তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার ফেলে যাওয়া গাড়িতে গ্রেনেড, একটি পিস্তল, একটি রাইফেল এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এসএফবির অভিযোগ ওই ব্যক্তি লেনিনগ্রাদ অঞ্চলে একটি জ্বালানির ডিপোতে হামলার পরিকল্পনা করছিলেন।